পশ্চিমবাংলার যে একটা হেভি অংশের ওবিসি সম্প্রদায়ভুক্ত আছেন তাদের কথাও আমাদের মাথায় রাখা দরকার। তারা কোনোভাবেই তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে না গিয়ে তাদের আর্থসামাজিক অবস্থাকে আমরা যদি বিশ্লেষণ করি, তারা কোন পরিস্থিতিতে আছে, তারা চাকরিতে কত % সংরক্ষণে আছে, উচ্চ 30 সেকেন্ড স্যার, উচ্চ শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য খাতে তারা কি করছে, সবটা যদি আমরা টাইম টু টাইম সার্ভে করে তাদেরকে আমরা ইনক্লুড করি বা অমিট করি, এটাই সুষ্ঠু গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর হবে। স্যার বক্তব্য শুরুতে আমাদের শাসক দলের বক্তা একটা প্রসঙ্গ তুললেন, বুদ্ধবাবু 10% সংরক্ষণ সরাসরি মুসলিম সম্প্রদায়ের জন্য বরাদ্দ করেছিলেন। জানি না কোন পরিপ্রেক্ষিতে করেছিলেন বুদ্ধবাবু, তবে রঙ্গনাথ মিশ্র কমিশনের কথা আমরা জানি, যেটাকে ন্যাশনাল কমিশন ফর রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিস NCRLM 2007-এ যে সুপারিশগুলো দিয়েছিল সেখানে সরাসরি বলেছিল সংখ্যালঘুদের জন্য 15% সরাসরি উচ্চ শিক্ষায় এবং চাকরিতে সংরক্ষণের। সেখানে স্পেসিফিক্যালি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কথা উল্লেখ করেছিল 10% উচ্চ শিক্ষায় এবং চাকরিতে তাদের জন্য কোটা রিজার্ভেশনের জন্য। জানি না বুদ্ধবাবু কোন পরিপ্রেক্ষিতে বলেছিল, তবে হাউসের জ্ঞাতার্থে আমি এই প্রসঙ্গটা এখানে উত্থাপন করলাম। স্যার আমি প্রথমেই এই বিলের বিরোধিতা করছি, কারণ এই বিলে আমরা দেখছি যে কোনো না কোনো জায়গায় এই সংরক্ষণের বিষয়টা নিয়ে যারা পিছড়ে বর্গের আছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, যারা ক্লাসের মধ্যে যারা পড়ছে, জাতি বৈষম্য বা হিংসা রূপ ধারণ করতে পারে। স্যার আমি ইতিপূর্বে এই হাউসে এই ওবিসি নিয়ে চর্চা করতে গিয়ে বলেছি, কোনো মতেই না ওবিসি মুসলিম, না ওবিসি হিন্দু বা অন্য যারা ধর্মের আছে, ধর্মীয় পরিচয় না দেখে একটা স্বচ্ছতার সাথে সায়েন্টিফিক ওয়েতে কমিশনের অ্যাক্টকে মান্যতা দিয়ে, গাইডলাইনকে মান্যতা দিয়ে তৈরি হোক এবং তার পরিপ্রেক্ষিতে সংরক্ষণের ব্যবস্থা করা হোক। স্যার আমরা ভুলে যাচ্ছি না, ইন্দিরা সাহানি বনাম ভারত সরকারের 1952 সালের মামলা আছে, ঐতিহাসিক রায়, যেখানে স্পষ্টভাবে বলা ছিল 50% মধ্যে সীমাবদ্ধ রাখতে সংরক্ষণ। কিন্তু এই সংরক্ষণ রাখতে কিন্তু ওবিসিদের যে প্রাপ্য অংশ ইচ্ছা মতো এখানে যে কমিয়ে দেওয়া হচ্ছে, এটার আমি স্যার চরম বিরোধিতা করছি। স্যার ওবিসির মন্ডল কমিশনের সুপারিশ ছিল 27% সংরক্ষণে, যে সুপারিশ করেছিল রাজ্যের সংখ্যালঘু জনসংখ্যার অনুপাতে সংরক্ষণ বাড়ানো দরকার, তার পরিবর্তে 17 থেকে নেমে 7-এ পৌঁছে দেওয়া হচ্ছে। স্যার আমরা ভেবেছিলাম 17 আছে, 27 হবে, পিছিয়ে বর্গের যারা আছে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসবে, অবশ্যই সেটা সায়েন্টিফিক ওয়েতে হওয়া দরকার, কিন্তু তার পরিবর্তে দেখছি 10% কমিয়ে দিয়ে আপনার 7% দান করিয়েছে। ফলে স্যার পশ্চিমবাংলার যে মোট জনসংখ্যার একটা বিশাল অংশ ওবিসি সম্প্রদায়ভুক্ত, মূলত যেটাকে এ এবং এ বিতে ভাগ করে রাখা হয়েছে, সেই 7% কমিয়ে দিলে সরকারি চাকরি এবং উচ্চশিক্ষার সংরক্ষণের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে তারা এই সম্প্রদায় বঞ্চিত হবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। শুধু তাই নয় স্যার, মন্ডল কমিশনের যে সুপারিশগুলো ছিল সেটাকেও কোনো না কোনো জায়গা থেকে অবমাননা করা হচ্ছে, ফলে সোশ্যাল জাস্টিসের ধারণা যেটা আছে সেটাও এক প্রকার ধ্বংস হবে। স্যার শুধু তাই নয়, ল্যাক অফ এম্পিরিক্যাল ডেটার এখানে আমরা অবস্থান দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী যে কোনো সংরক্ষণ সীমা পরিবর্তন করতে গেলে নির্দিষ্ট এম্পিরিক্যাল ডেটা বা বিজ্ঞানসম্মত সমীক্ষার প্রয়োজন হয়। রাজ্য সরকার কোন তথ্যের ভিত্তিতে ওবিসি সংরক্ষণের সংকোচনের দিকে হেঁটেছে, এই স্যার বিলেও সেটা উত্থাপন নাই। সেটা করা দরকার স্যার। তালিকা অসঙ্গতি, শ্রেণী বিভাগের জটিলতা। স্যার এই বিলের 3 নম্বর ধারায় বলা হয়েছে ওবিসি তালিকা এবং সংজ্ঞা সম্পূর্ণভাবে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 এর উপর ছেড়ে দেওয়া হয়েছে, এবং বিলের 5B-তে বলা হয়েছে সরকার নিজের ইচ্ছে মতো রিলেটিভ ব্যাকওয়ার্ডনেস, আপেক্ষিক অনগ্রসরতা যারা আছে তাদের মেপে ওবিসিদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করবে এবং শতাংশ ঠিক করবে। স্যার এতেই স্যার সমস্যা সব থেকে বড় হবে, ওবিসি সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে এবং এটা একটা রাজনৈতিক হাতিয়ার ছাড়া অন্য কিছু হবে না। কমিশন নিরপেক্ষতা বজায় না রাখলে, সরকার যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থে ওবিসি ক্যাটাগরি করে তাদের সংরক্ষণের হার বারবার পরিবর্তন করে, এবং তাতে কি হবে, সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগের প্রক্রিয়াতে কিন্তু সম্পূর্ণ হবে না এবং আইনি চ্যালেঞ্জ হবে। ফলে এই নিয়োগের ক্ষেত্রে এমনি শূন্যপদ বেড়ে যাচ্ছে, সেটা দিলে হবে। স্যার আমরা দেখলাম তড়িঘড়ি তফসিল বা শিডিউলগুলো বাদ দেওয়া হয়েছে। বিলের 7 এবং 9 নম্বর মূল যে শিডিউল 1, শিডিউল 3 আছে সম্পূর্ণভাবে বাতিল হয়েছে। যেটা সমস্যা হবে, এই শিডিউলগুলোতে কোন কোন জাতি ওবিসি সম্প্রদায়ভুক্ত তা স্পষ্ট উল্লেখ ছিল, এগুলোকে হঠাৎ ডিলিট করে দেওয়া বা অমিট করে দেওয়ার ফলে
ওবিসিদের যে আইনি যে সুরক্ষার অধিকার ছিল বলছে এটাকে বঞ্চিত হচ্ছে এবং আমলাতান্ত্রিক সিদ্ধান্তের অধীনে করে দেওয়া হচ্ছে। এর ফলে স্যার ওবিসি যুব সমাজ চরম অনিশ্চিতে আতঙ্কের সম্মুখীন হচ্ছে। স্যার আমি এই প্রসঙ্গে বলবো তামিলনাড়ু এবং কেরালার আমি উদাহরণ দেবো। তামিলনাড়ু স্টেটে স্যার 65% সংরক্ষণ আছে। সেখানে স্যার তামিলনাড়ুতে যাদেরকে আমরা প্রোগ্রেসিভ হিসাবে দেখি, স্যার তামিলনাড়ু মোট সংরক্ষণের 69%-এর মধ্যে ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাস বিসি এবং মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাস এমবিসি আলাদা শ্রেণীতে বিভক্ত করেছে। এই 69% আইনি সংরক্ষণকে আইনি সুবিধা দেওয়ার জন্য 9th শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করেছে তারা। কেরালাতেও স্যার সামাজিক ও শিক্ষাগত পিছিয়ে থাকা বহু সম্প্রদায়কে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করেছে। স্যার আমি আশা করব কেরালা এবং তামিলনাড়ুর মডেলটা আমাদের এখানে ফলো করা হোক এবং সংরক্ষণের ক্ষেত্রে কোনো জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে নির্দিষ্ট গাইডলাইন মেনে সার্ভে করে তাদেরকে ইনক্লুড করা হোক। স্যার পরিশেষে আমি একটা কথাই বলবো যে স্যার সামাজিক ন্যায়ের নামে যদি রাজনৈতিক সমীকরণই মুখ্য হয়ে ওঠে তবে এই সংশোধনী বিল ইতিহাসে সংস্কার হিসাবে নয় বরং একটি বিতর্কিত রাজনৈতিক পদক্ষেপ হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। স্যার পশ্চিমবাংলার যে একটা হেভি অংশের ওবিসি সম্প্রদায়ভুক্ত আছেন তাদের কথাও আমাদের মাথায় রাখা দরকার। তারা কোনোভাবেই তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে না গিয়ে তাদের আর্থসামাজিক অবস্থাকে আমরা যদি বিশ্লেষণ করি, তারা কোন পরিস্থিতিতে আছে, তারা চাকরিতে কত % সংরক্ষণে আছে, স্যার 30 সেকেন্ড স্যার, উচ্চ শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য খাতে তারা কি করছে, সবটা যদি আমরা টাইম টু টাইম সার্ভে করে তাদেরকে আমরা ইনক্লুড করি বা অমিট করি, এটাই সুষ্ঠু গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর হবে স্যার। থ্যাংক ইউ স্যার।